নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী, পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। এখন বাজে প্রায় সকাল 9টা মতো। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজকে ভিডিওর শুরুতেই আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এইরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সকালবেলা 6টার দিকে উঠে বাড়ির বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম। আজকাল একটু সকাল সকাল উঠে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তারপরে এখন মেয়ে ঘুম থেকে উঠতে পুরোপুরিভাবে উঠে পড়েছি আর এই যে কাজবাজ শুরু করে দিয়েছি। ভোরবেলা 4টায় উঠি কিংবা 6টায় উঠি, আমার মাথায় সবসময় একটা চিন্তা ঘুরতে থাকে, আমার মেয়ে যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে আমার সকালবেলা ওঠাটাই বৃথা হয়ে যাবে। আবার কোনো দিন এরকম হচ্ছে সকালবেলা 6:30টার সময় যদি আমি ঘুম থেকে উঠি, আমার মেয়ে ঠিক 10 থেকে 15 মিনিট পরে উঠে যায়। আর উঠেই না এত বেশি কান্নাকাটি করে, তখন আমি কাজ সামলাবো না ওকে সামলাবো বুঝে উঠতে পারি না। আমি যদি কাজ ছেড়ে ওকে ঘুম পাড়াতে আসি তখনও ঘুম হয় না, তখন আমার সময়টা কিন্তু পুরোপুরি বেকার চলে যায়। মানে ওকেও ঘুম পাড়াতে পারি না আর সংসারের কাজগুলোও সামলাতে পারি না। তাই আজকে সকালে ঘুম থেকে উঠে না কোনো কিছুর দিকে না তাকিয়ে আগে সংসারের কাজগুলো সেরে নিয়েছি। এমনকি চুলের বিনুনিটাও আমি খুলিনি, তেমনি করে চুলটাকে উঠিয়ে রেখে দিয়েছিলাম। এখন চুলের বিনুনি খুলে চুলটাকে একটুখানি কম করে নিলাম। সকালবেলা উঠে না চুলে একটুখানি চিরুনি করে নিলে কিংবা স্ক্যাল্পে একটুখানি মাসাজ করে নিলে দেখা যায় অনেক বেশি ফ্রেশ লাগে। সকালে উঠে কাজ করতেও বেশ ভালো লাগে, মনে হয় যেন অনেক এনার্জি চলে এসেছে। তো যাই হোক, আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে বিছানা গুটিয়ে এখন চলে এসেছি ব্রেকফাস্টটা বানানোর জন্য। আজকে সকালবেলা বাসি রুটি দিয়ে একটা ব্রেকফাস্ট বানাবো। কালকে রাত্রেবেলা কয়েকটা রুটি বেশি ছিল, তো ভেবেছিলাম সকালবেলা উঠে ওই রুটিগুলো দিয়ে কিছু একটা বানাবো। তো চিন্তা ভাবনা করে উঠতে পারছিলাম না যে চটজলদি কী বানানো যায়। তারপরে ভাবলাম না, সবজি দিয়ে এটাই বানিয়ে ফেলি। এই রেসিপিটা হয়তো আপনাদের সাথে আগেও আমি শেয়ার করেছি, তো আজকে আবারও একবার শেয়ার করে দিচ্ছি। এটা আমার কাছে ভীষণই ভালো লাগে। আর এদিকে কয়েকটা ড্রাই ফ্রুটস ছিল যেটা কালকে গোপালকে আমি ভোগে দিয়েছিলাম, সেটাই এখন ওদেরকে খেতে দিয়ে আসি। আর এদিকে আমি ঝটপট ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। চলুন। কড়াইতে আমি সাদা তেলটা গরম করে নিয়েছিলাম, তারপরে জিরে ফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি সবজিটা তুলে দিলাম। সবজিটাও হালকা ভাজা ভাজা হবে, তার ফাঁকে আমি রুটিগুলোকে এরকমভাবে কেটে নিচ্ছি, মানে ঠিক চাউমিনের মতো কেটে নেব, একটু মোটা মোটা করে। কাটা হয়ে গেলেই এটাকে আমি ভেজে রাখা সবজির মধ্যে দিয়ে দেবো। তারপরে ওর মধ্যে একটুখানি সয়া সস আর অল্প একটুখানি টমেটো কেচাপ দেবো। আর আজকে না আমার কাছে টমেটো কেচাপটা একদম বাড়ন্ত ছিল, নিচে যতটুকু ছিল তার মধ্যে জল মিশিয়ে সেটাকেই কাজে লাগিয়ে দিয়েছি। আর অল্প একটুখানি বাদামও দিয়েছিলাম, বাদাম দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। একটুখানি নুন আর অল্প একটু চিনি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা ভাজা ভাজা করে নিয়েই কিন্তু এটাকে আমি নামিয়ে খেতে দিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় আর খুব কম উপকরণেই হয়ে যায়। আপনাদের কাছে যদি কোনো রকম সবজি না থাকে আলু দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন, আলু আর বাদাম দিয়ে, আর খেতে কিন্তু খুব ভালো হয়। চাইলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এখন কিন্তু মেয়ে ওখানে আর থাকবে না, কিচেনে এসে একটুখানি জল ঘাঁটাঘাঁটি করবে। যেই দেখেছে কিচেন স্ল্যাবে এতগুলো জিনিস রাখা আছে, ও আর থাকতে পারে নিচে, ও এসেছে এগুলো দেখার জন্য মা কী দিয়ে কী করছে আর কি। আর এদিকে আমি খাবারটা সার্ভ করছিলাম, তার ফাঁকে ওদিকে দিকেও একটা কাণ্ড ঘটিয়ে বসেছে। সয়া সস পুরো ফেলে দিয়েছে আর টমেটো কেচাপের কৌটোর মধ্যে আঙুল ঢুকিয়ে চেটে চেটে খাচ্ছে আর কি। তো কী আর বলবো, সকালবেলার বাচ্চাকে বকতেও ভালো লাগে না, কারণ এই বয়সের বাচ্চারা না মোটামুটি সব কিছুই বুঝতে শিখে যায়। আপনি যদি ওকে বেশি বকাবকি করেন কিংবা মারধর করেন, দেখা যায় কি অনেক বেশি জেদি হয়ে যায়। এমনিতেও এই বয়সের বাচ্চাদের মধ্যে একটুখানি জেদ থাকে, আমার মেয়ের মধ্যেও কিন্তু সেগুলো একটুখানি চলে এসেছে, সব কথাতে জেদ করতে থাকে। তবে এই সময়টা অনেক বেশি শান্ত মাথায় আমি থাকি। কখনো কখনো দেখা যায় একদমই যদি সামলাতে না পারি না, তখন একটু বেশি চেঁচামেচি করে ফেলি। তবে এই জেনারেশনের বাচ্চাদেরকে না আমাদের মতো করে শাসন করা যায় না। আমরা তো ছোট থেকে বড় হওয়া অবধি, এমনকি এখনও অবধি না আমি ভুল করলে বাবা মায়ের হাতে বকা খাই। ছোট থেকে বড় হওয়া অবধি না অনেক বেশি মার খেয়েছি। কখনো কখনো মা রেগে গেলে হয়তো খুন্তি নিয়ে মারতে আসতো, বা অনেক কিছু রয়েছে মায়েদের অস্ত্র, সেগুলো নিয়েও মার খেয়েছি। তবে আজকাল যুগে আমরা তো ভাবতেই পারি না বাচ্চাদেরকে এরকমভাবে মারধর করার জন্য, কারণ আজকাল যুগের বাচ্চারা নাকি অনেক বেশি সেন্সিটিভ হয়। জানি না এই রুলস রেগুলেশনগুলো কে বানিয়েছে, তবে আমার মনে হয় আমাদের জেনারেশনটাই ভালো ছিল, যেখানটা শাসন ছিল তার সাথে ভালোবাসাও ছিল। এখন তো বাচ্চাদেরকে শাসন করার আগে 10 বার ভাবতে হয়, কারণ আজকাল যুগের বাচ্চারা এত বেশি মানসিকভাবে দুর্বল হয় যে বাবা মারা কিছু বললেও
সেখানটায় খারাপ খারাপ স্টেপ নিয়ে নেয়। তো আমরা তখন এত বেশি মার খেয়েছি বা এত বেশি বকা খেয়েছি যে সবার আগে ভয় করতো, মানে কোনো কিছু খারাপ করার আগেও ভয় করতো যে খারাপ করতে গেলে মা বাবা যদি জানতে পারে তাদের হাতে জোর মার খাবো। তো সেটা আমাদের কাছে একটা ভয় ছিল। বাবা মা শুধু নয়, টিচারদের হাতেও আমরা অনেক বেশি শাসন পেয়েছি আর কি। এখনকার যুগের বাচ্চারা তো সেরকমভাবে শাসন পায় না বললেই চলে। তো যাই হোক, অনেক গল্প করে ফেললাম। তার সাথে কিন্তু কিচেনটাও একটুখানি পরিষ্কার করে নিয়েছি। বাসন রাখার যে র্যাকটা ছিল সেটা খালি করে নিলাম, আর একটুখানি গুটিয়ে নিয়ে আমি এদিকে চলে এসেছি পায়রাগুলোকে খেতে দেওয়ার জন্য। সকাল সকাল পায়রাগুলো খেতে আসে, তবে আমি রুটি দিয়ে দিলে না, সে 10টা হোক 11টা হোক, মোটামুটি ওরা বিকেলের মধ্যেই আবার দেখি খেয়ে চলে যায়। তো সেই কারণে যখনই ঘুম থেকে উঠি সময় করে আমি ওদেরকে খেতে দিয়ে দিই। আর এদিকে কিন্তু এখন ওয়াশিং মেশিনটাও চালিয়ে নেব। কিচেনে দুপুরে রান্নাবান্নাটা শুরু করার আগেই ভাবছি মেশিনটা চালিয়ে নেই, ততক্ষণে মেশিনের কাজটাও হয়ে যাবে আর কিচেনের কাজ করতেও সুবিধা হবে। কারণ এই মেশিনের যে তারটা থাকে না, সেটা কিচেনের ওপর দিয়ে যায় আর কি। তো এদিক ওদিক করতে আমার অনেক বেশি সমস্যা হয়। সেই কারণে মেশিনটা আমি তখনই চালাই যখন আমি কিচেন থেকে একদমই ফ্রি হয়ে যাই, কিচেনের দিকে যাওয়ার থাকে না। তো সেই কারণে ভাবলাম সকালবেলা সমস্ত কাজকর্মগুলো শুরু করার আগে, মানে কিচেনের কাজগুলো শুরু করার আগে মেশিনটা চালিয়ে নিই। প্রায় 2-3 দিন ধরে জামা কাপড়গুলো জমিয়ে রেখেছিলাম। এবারে আর কাচতে একদমই ইচ্ছে করছিল না হাতে। তো ভেবেছিলাম 3-4 দিন পরে একদম মেশিনটা চালিয়ে নেব আর কি। আর এখন এই যে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। বিয়ের পর থেকেই না আমরা জল কিনেই খাই আর কি। বহুবার ভেবেছি যে অ্যাকোয়াগার্ডটা লাগিয়ে নেব, তবে কখনো সাহস করে উঠতে পারিনি। কারণ অ্যাকোয়াগার্ড লাগালে না, সেটার মেনটেনেন্সের অনেক বেশি খরচা রয়েছে। 6 মাস অন্তর অন্তর অনেক মেনটেনেন্সের চার্জ ওর পেছনে দিতে হয়। সেই কারণে জল কিনেই খাচ্ছি। তবে আজকাল না জল কিনে খেতেও খুব ভয় করে, কারণ এই জল দিয়ে এত রোগ অসুখ বিসুখ ছড়াচ্ছে। কোথায় কে কীরকম জল দিচ্ছে আমরা তো জানি না। সেই কারণে যখনই আমাদের কাছে জলের দাদাটা জল দিতে আসে না, আমি যখনই জলটা নিই আমি বারবার জিজ্ঞেস করি যে দাদা, জলটা ঠিকঠাকভাবে টেস্টিং করা হচ্ছে তো, মানে আপনারা ঠিকঠাকভাবে দেখে দিচ্ছেন তো? কারণ আমাদের সব থেকে বড় ভয় আমার বাচ্চাটা এখনও আমাদের সাথে জল খায়। এখন তো আর আগের মতো ওকে ফুটিয়ে জল খাওয়ায় না, আমাদের সাথেই ও জল খায়। সেই কারণে না মাঝে মধ্যে খুব চিন্তা হয়। আর আমি মাঝে মধ্যে এটাও ভাবি যে অ্যাকোয়াগার্ডটা কি করে ফেলবো। তারপরে ভাড়া বাড়িতে থাকি তো, কখন আছি কখন নেই, কখন হয়তো এখান থেকে চলে যেতে হয়। সে কারণে সাহস করে আর করেও উঠতে পারি না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার ওয়াশিং মেশিনের রাউন্ডটাও কমপ্লিট হয়ে গিয়েছে। কয়েকটা জামা কাপড় ওদিকে মিলে দিয়েছি। আর এখন দেখলাম হালকা হালকা একটু রোদ্দুর এসেছে, তাই ভাবলাম বেডরুমের যে জানালা রয়েছে সেটাতেই মেয়ের জামা কাপড়গুলো দিয়ে দিই। মেয়ের জামা কাপড়গুলো না এমনিতেও রোদে দেওয়া হয় না, মানে বারান্দাতেই সবসময় দিই, তো যেই হালকা রোদ্দুরটা আসে তাতেই শুকোয়। বাচ্চাদের জামা কাপড় যদি একটু রোদ্দুরে শুকোনো যায় না, তাহলে কিন্তু অনেক ভালো। তবে আমার তো আর সেই সুযোগ নেই। সেই কারণে যখন এরকম হালকা রোদ্দুর আসে বা যখন সুযোগ থাকে তখন এরকমভাবে জানালাতে দিয়ে দিই। তবে একটা ভয়ও থাকে, জানালা থেকে যদি কখনো হাওয়ায় উড়ে নিচে চলে যায় তাহলে আর সেই জামা হাতে পাবো না। অনেক দিন হয়ে গিয়েছে জলের এই জায়গাটাতে হাত দেওয়া হয় না, আর তার পরিণতি এটা দাঁড়িয়েছে। এত বেশি এলোমেলো হয়ে গিয়েছে যে কোনো জিনিস খুঁজলে পাওয়া যায় না। বিশেষ করে এই জায়গাটাতে না আমি বাজার যাওয়ার ব্যাগ ট্যাগগুলো রাখি আর কি, পলিথিন, বড় পলিথিন বা ওই যে কাপড়ের ব্যাগগুলো, ওগুলো রাখি, সেগুলোও না খুঁজে পাওয়া যায় না। সেই কারণে ভাবছি যে আজকে এই জায়গাটা একটুখানি ক্লিন করে নিই, তার সাথে একটু অর্গানাইজ করে নেব যাতে আমার ডেইলি মেনটেন করতে সুবিধে হয়। তো এই যে চেয়ারটা ছিল এটাও অনেকদিন পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম একটু জল দিয়ে আজকে ক্লিন করে নিই। ঈশানী রয় মুখার্জি দিদি ভাই আগের ভিডিওতে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার স্টিলের কড়াইটার দাম কত? দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর কড়াইটা না ওই নিয়েছিল ধরো 1000 টাকারও কম নিয়েছিল, 900 টাকা কিংবা 950 টাকা এরকম দাম নিয়েছিল আর কি। আর এই কড়াইগুলো না তোমার অনলাইনে প্রায় 1500-এর উপরে দাম রয়েছে। আগের ভিডিওতে আপনাদের কারো কমেন্টও পড়তে পারিনি আর কারোর নামও নেওয়া হয়নি, তার জন্য সত্যি আমি অনেক বেশি দুঃখিত। আসলে যেদিনে করে ওইরকম ভিডিও বানাই না যেখানটা একটুখানি বেশি বুঝিয়ে কথা বলতে হয়, সেদিনে করে আর নাম নেওয়ার সময় হয় না। তাই ভাবছি আজকে কাজ করতে করতে আপনাদের সবার নাম আর কিছু কিছু কমেন্টের রিপ্লাইও দিয়ে দেবো। আদ্রিজা সাইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, তুমি প্লিজ রোজ ভিডিও দিও। তোমার এই কমেন্টটা পড়ে সত্যি আমি খুব খুশি হয়েছি। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ গো। আর সত্যি কথা বলতে কি, ভিডিও রোজ করতে আমি পারি, ভিডিও এডিটও করতে পারি, তবে রোজ না ভিডিও দিয়ে উঠতে পারছি না। আমি আগে বহুবার চেষ্টা করেছি ভিডিওটা একটু কন্টিনিউ করে দেওয়ার জন্য, তবে প্রত্যেকবারেই কোনো না কোনো কারণে আমি ভিডিও দিয়ে উঠতে পারি না।
আসলে এই মুহূর্তে আমার কাছে সবথেকে বড় যেটা প্রবলেম সেটা হলো ভয়েস ওভার দেওয়া। ভয়েস ওভার দিয়ে ভিডিও বানানো আমার কাছে অনেক কঠিন একটা কাজ। তার পেছনে অনেক কারণ রয়েছে যে আমি দিতে কেন পারছি না। এক তো ছোটো বাচ্চা নিয়ে সমস্যা হয় ভয়েস ওভার দিতে, তার উপরন্তু সংসারের এত কাজ থাকে না, সব কিছু সামলে একটা টানা সময় ধরে আমি ভয়েস ওভারটা দিতে পারি না আর কি। তো যাই হোক, আমি চেষ্টা করব ভবিষ্যতে যদি সব কিছু ঠিকঠাক থাকে বা সব কিছু মেনটেন করতে পারি তাহলে অবশ্যই দেবো। আপনারা অনেকেই আমার সংসার করাটাকে অ্যাপ্রিসিয়েট করেন, তবে সত্যি কথা কি জানেন কি, আমি এখনও অবধি না নিজের সংসার করা নিয়ে খুব একটা বেশি স্যাটিসফাই নই। আমার এখনও মনে হয় আমি কোথাও না কোথাও পিছিয়ে রয়েছি সংসার করার দিক থেকে। এখনও অবধি ঠিকঠাকভাবে গুছিয়ে আমি সংসার করতে পারি না। গুছিয়ে সংসার করতে পারলে হয়তো সব কিছু ভালোভাবে মেনটেন করতে পারতাম, তবে সত্যি কথা বলতে আমি সব কিছু ভালোভাবে মেনটেন করতে এখনও পারি না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, হয়তো ভবিষ্যতে একদিন সব কিছু ভালোভাবে মেনটেন করে আপনাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো। তো ততদিন অবধি প্লিজ আমাকে এইভাবেই ভালোবাসা দেবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ওদিকের কাজ সেরে নিয়েছি। বেশিরভাগ ব্যাগপত্র আমি সরিয়ে দিয়েছি, গুটি কয়েক ব্যাগ রেখেছি, আর কাপড়ের ব্যাগগুলো আমি অন্য জায়গায় সরিয়ে দিয়েছি। তো তাতে করে জায়গাটাও একটুখানি হালকা হয়েছে, হাতের কাছে সব কিছু জিনিস পাওয়াও যাবে খুঁজলে। আর এই যে জামার জায়গাটা দেখালাম, এত বেশি অগোছালো হয়েছিল কি বলবো। আমি তো হাত দিতাম না কয়েকদিন ধরে, কারণ দুপুরবেলা আমার হাজব্যান্ডই বেশিরভাগ মেয়েকে স্নান করাতো, ওখান থেকে জামা কাপড় ওর বাবাই বেশিরভাগ বের করাতো। তো সেই কারণে খুব অগোছালো হয়ে গিয়েছিল। তো আজকে ভাবছি একদম কয়েকটা জামা ডিসকার্ড করে দেবো, কারণ আমার মেয়ের গায়ে এখন বেশিরভাগ জামা কাপড় হয় না, ছোট হয়ে গিয়েছে। সেই কারণে যে জামাগুলো ওর গায়ে হয় সেগুলোই রাখছি, আর ছোট জামা কাপড়গুলো বের করে দেবো আর কি। স্বর্ণালী ভট্টাচার্য দিদিভাই জিজ্ঞেস করেছে কি হয়েছে তোমার মেয়ের। যদিও আমি এই ব্যাপারে একবার দুবার আপনাদের সাথে কথা বলেছি, তাও দিদিভাইয়ের জন্য আরও একবার আমি বলে দিই, আমার মেয়ের একটা সমস্যা রয়েছে স্পাইনাল কর্ডে। সেই কারণে না ওর গায়ে একটা প্লাস্টার দেওয়া থাকে, হার্ড প্লাস্টার, যেটা 3 মাস অন্তর অন্তর চেঞ্জ করতে হয়। তো এই যে আমার মেয়েকে এখন তুমি দেখছো, এটা কিন্তু দ্বিতীয়বার গিয়ে আমরা প্লাস্টার করে এনেছি ভেলোরে গিয়ে। আবারও কিন্তু অগাস্টে যেতে হবে প্লাস্টারটা করানোর জন্য। তো এই হচ্ছে আমার মেয়ের ব্যাপার। তো এর থেকে বেশি কিছু আর বলছি না, কারণ আমি নিজেকেও কথা দিয়েছি আর আপনাদেরকেও কথা দিয়েছি আমি এই সমস্ত ব্যাপার নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশি আলোচনা করব না। কারণ আমার মনে হয় কি জানেন তো, নিজের সমস্যাগুলো নিয়ে সবসময় সবার কাছে বলাটা একদমই উচিত নয়। কারণ আপনার ব্যাপারে মানুষ যদি সবসময় খারাপ খারাপ চিন্তা করে, তাহলে কিন্তু সেটার এফেক্ট আপনার জীবনের ওপরেও পড়ে। আমি চাই আপনারা আমাকে নিয়ে ভালো ভাবুন, বা আপনারা আমাকে নিয়ে ভালো চিন্তা করুন, আমার মেয়েকে নিয়ে ভালো চিন্তা করুন, যাতে আমরা খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পারি। খারাপ নিয়ে যদি আমরা সবসময় ভাবতে থাকি, তাহলে কিন্তু আমাদের প্রেজেন্টটাও খুব খারাপ হয়ে যাবে, সেটাও নিয়ে আমরা ভালোভাবে চলতে পারবো না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আরও একটা কাজে লেগে পড়েছি। কিচেনে দুটো সেলফ একটুখানি পরিষ্কার করে নেব, মাসে মোটামুটি 2 বার মতো করে থাকি। তো এই গরমে না এই কাজটা করতে আমি একটুখানি ডিলে করছিলাম, এত বেশি গরম পড়ে গিয়েছে মাঝখানটাতে, ভালোই লাগছিল না এই কাজগুলো করতে। তো ভাবলাম না, আজকে আর দেরি করবো না, কাজটা একদম সেরে ফেলি। আর মেয়ের যে জামা কাপড়গুলো আমি বের করেছিলাম না, সেটা ওয়াশিং মেশিনে একবার দিয়ে দিলাম কাচার জন্য। যদিও কাঁচা জামা, তাও যদি আমি কাউকে দিই জামা কাপড়গুলো, তাও আমার মনে হলো একবার কেচে দেওয়া ভালো। কারণ কারো জামা কাপড় না এরকম হুটহাট করে কাউকে দেওয়াটা উচিত নয়। বাচ্চাদের জামা তো একদমই কাউকে দিতে মানা করে, তাও আমি দিই অনেক কাছাকাছি করে বা একটুখানি লবণ জলে ধুয়ে তারপরেই কিন্তু অন্য কাউকে ব্যবহার করার জন্য দিই। আপনারাও যদি আপনাদের ছোট বেবিদের জামা কাপড় কাউকে দেন না, তাহলে কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবেন। ছোট বাচ্চাদের জামা কাপড় একটুখানি নুন জলে ডুবিয়ে বা সেটাকে একটু নুন জলে কেচে তারপরে কাউকে দেওয়ার চেষ্টা করবেন আর কি। আফরোজা খাতুন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার প্ল্যানটা, কাজে লাগবে অবশ্যই, ভালো থেকো। হ্যাঁ গো দিদিভাই, তুমিও খুব ভালো থেকো। তোমার আগের দিনে কমেন্টটা পেয়ে না আমার খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল। জানি না তুমি এখন কোন পরিস্থিতির মধ্যে রয়েছো, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমার জীবনে অনেক ভালো সময় আসুক, তুমি তোমার খারাপ দিনগুলোকে কাটিয়ে ওঠো। আসলে আমাদের কারোর জীবনে না খারাপ সময় কখনোই পার্মানেন্টলি থাকে না, সবার জীবনে ভালো খারাপ মিশিয়ে সময় আসে। সে কারণে যখনই আমাদের জীবনে খারাপ সময় আসবে, সেই সময়টা একটু দাঁতে দাঁত কামড়ে লড়াই করে যেতে হবে। অবশ্যই সেই খারাপ সময়টা পেরিয়ে ভালো সময় আসবে। তো আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আর অনেক স্ট্রং থাকবেন। আর এখন সবার নামগুলো নিয়ে চলুন। জয়ের পরিবার, ঈশিতা সাউ, শিল্পা গিরি, আফরোজা খাতুন, দীপিকাস লাইফস্টাইল, রুমাস ফ্যামিলি ব্লগ, রুমা দাস, জয়শ্রী বিশ্বাস, নার্গিস রহমান। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এরকমভাবেই আমার পাশে থাকবেন। আর এই তো কাজ বাজ সেরে এখন লাঞ্চটা সেরে নেব। তাহলে চলুন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।